পরপর দুটো ঘটনা, এই ঘটনার রাজনৈতিক অভিমুখ আমরা সেটা বিশ্লেষণ করবো, কিন্তু আপাতভাবে যেটা সামনে এলো সেটা হচ্ছে আফগানিস্তানের যিনি বিদেশমন্ত্রী তিনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন। আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটা প্রয়াস চলছিল, বিদেশ মন্ত্রক তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তিনি এসেছিলেন এবং তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে দিল্লিতে আফগানিস্তানের যে দূতাবাস আছে সেখানে সাংবাদিক সম্মেলন হবে। পরিষ্কার জানানো হলো যে মহিলা সাংবাদিকরা সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না এবং সেটাকে মেনেও নেওয়া হলো। মহিলা সাংবাদিকদের বাদ দিয়ে কিছু পুরুষ সাংবাদিক সেখানে উপস্থিত হলেন এবং সাংবাদিক সম্মেলন হলো। তারপরে স্বাভাবিকভাবে এটাকে নিয়ে চর্চা শুরু হয়ে গেল। সবাই বললেন আমাদের বিদেশমন্ত্রী, কিছুদিন কয়েক বছর আগে পর্যন্ত একজন বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, যে দেশে একজন বিদেশমন্ত্রী মহিলা হতে পারেন সেই দেশেই বিদেশ মন্ত্রকের উদ্যোগে অন্য দেশের একজন বিদেশমন্ত্রী এখানে এসে সাংবাদিক সম্মেলনে মহিলাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়াটাকে আটকে দিতে পারেন? তাদের যে রীতি সেখানে এখানে এসে প্রতিষ্ঠা করতে পারছেন। আসলে এর পিছনে একটা রাজনীতি নেই তো? আমাদের দেশের শাসকরা আসলে এটাই প্রতিপন্ন করবার চেষ্টা করছেন না তো, যে তারা যেটা চান অন্যদের সাহায্য নিয়ে সেটাই প্রতিষ্ঠা দেওয়া, তাদের প্রচারের সুবিধা হবে এবং তারাও এটা দেখাতে পারবেন যে ওদের দেশে কি অবস্থা দেখুন, এটা দেখিয়ে এদেশেও আসলে তো তারাও সেটাই চান। মুশকিল হচ্ছে অবস্থাটা সেভাবে সামাল দিতে পারেননি এদেশের শাসক দল। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন বলতে যে এটা আমাদের বিষয় না, এটা আফগানিস্তানের দূতাবাসের যারা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত। পরে অবশ্য আজকে শুনলাম গোটা বিষয়টাকে চাপে পড়ে একটু অন্যরকম করবার জন্য আজকে আবার মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মানসিকতাটা কি, ভাবনাটা কি, সেটা তো বেরিয়ে এলো। আর ঠিক তার পাশাপাশি আমাদের রাজ্যে কি এলো? আমাদের রাজ্যে আমরা দেখলাম দুর্গাপুরে একটা বেসরকারি মেডিকেল কলেজে এক পড়ুয়া সে ধর্ষিতা হয়েছে। আর আমাদের প্রশাসনিক প্রধান কি বার্তা দিচ্ছেন? তিনি বলছেন যে অত রাতে মহিলারা বাইরে বেরোন কেন, মহিলাদের এত রাতে নাকি বাইরে বেরোনোটা অনুচিত। ওই যে বললাম যে বক্তব্যগুলো সামনে আসলে অবাক হতে হয়, এখন আর অবাক হওয়ার মতো কিছু থাকছে না। আমাদের প্রশাসনিক প্রধান অবশ্য আজকে সকাল থেকে বলতে শুরু করেছেন যে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, তার বক্তব্যকে অন্যভাবে পেশ করা হয়েছে, তিনি এটা বলতে চাননি। তিনি কি বলতে চেয়েছিলেন আমরা কি জানি না? আমরা তো জানি যে আরজি কর কাণ্ডে ওই ভয়াবহ ঘটনা ঘটবার পরে তারই নির্দেশে তারই অনুমোদনে আমাদের রাজ্যের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেছিলেন যে মেয়েদের নাইট শিফট দেওয়ার ক্ষেত্রে যাতে কড়াকড়ি করা হয়, যাতে মেয়েদের রাত্রে ডিউটি দেওয়া না হয় সেই ব্যাপারটা দেখা হবে। মানসিকতাটা বুঝতে অসুবিধা হয়। আসলে মেয়েদের ঘরে পাঠানোর একটা আয়োজন সর্বত্র, মানসিকতা সবাই একই রকম। এখন প্রশ্ন হচ্ছে এই যে মেয়েদের ঘরে রাখবার নিদান, মেয়েরা ঘরেও কি নিরাপদ? আমাদের এই প্রশ্নটা বোধ ভাবতে হবে। ঘরেও মেয়েরা নিরাপদ কি না, মহিলারা ঘরেও থাকলেও নিরাপদ থাকতে পারে কিনা, সেটা তখন প্রশ্ন। কারণ মাত্র কিছুদিন আগে এ রাজ্যেই একজন শাসক দলের নেতার বিরুদ্ধে তার ঘরেরই একজনকে ধর্ষণ করবার অভিযোগ উঠেছে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ফলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আমাদের বোধহয় একটু ভেবে দেখার দরকার আছে। দেখবার দরকার আছে যে আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা স্রেফ দলের স্বার্থে, দলীয় স্বার্থে সমাজ, দেশ, আমাদের সভ্যতা এগুলোকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন। তারা আসলে আদৌ সমাজের কথা ভাবেন, দেশের কথা ভাবেন? তারা বলবার জন্য বলে ফেলেন, শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। একটা বোধ, একটা চেতনাকে ছড়িয়ে দিতে হলে শুধু ভোটের চিন্তা করলে তো হয় না, সমাজটাকে সুস্থ করতে হয়, সুন্দর করতে হয়, সমাজটাকে ভালো করবার যে প্রক্রিয়া তার সঙ্গে অনেক সময় লাগে, মেধা লাগে, বোধ লাগে, চেতনা লাগে। এটা দেবার কোনো ধৈর্য আমাদের এই মুহূর্তে রাজনৈতিক নেতা নেত্রীদের নেই। তারা নিজেদের মতো করে যাবতীয় বিষয়টা সাজিয়ে নেন, খুব চটজলদি, একটু চটক দিয়ে, একটু মোড়ক লাগিয়ে, যাতে নির্বাচনী সাফল্য পাওয়া যায়। আর আমরা তো জানি গণতন্ত্রকে আমরা আজ এনে ফেলেছি এমন একটা জায়গা যে একটা দিন একটা ভোট দেওয়াই গণতন্ত্র, তার বাইরে আর গণতন্ত্রের কোনো তাৎপর্য নেই। এভাবেই গোটা বিষয়টাকে সাজানো হয়েছে। আর
মানুষেরাও সেইভাবেই ভাবছেন। আমাদের বোধহয় তাই নতুন করে আমাদের ভাবনাগুলো রাখতে হবে, আমাদের বুঝতে হবে এই ঘটনার অভিঘাত আসলে কোন দিকে যাচ্ছে। নিছক একটা ঘটনার ঘটাবার জন্য নাকি এর পিছনে একটা অন্যরকম রাজনৈতিক অঙ্ক আছে, সেই অঙ্কটা কি আসলে একটু বোঝবার চেষ্টা করি। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচয় করিয়ে দিই প্রথমেই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার, আর আমাদের সঙ্গে রয়েছেন নন্দদুলাল দাস, মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আমরা ওনাকে জানি শিক্ষাবন্ধু কর্মী হিসেবে ওনার পরিচয় আছে, কিন্তু উনি তার বাইরেও মানবাধিকার কর্মী। এবং বরুণ বিশ্বাস, যে বরুণ বিশ্বাস একটা অন্যরকম ভাবনাকে সামনে আনতে চেয়েছিলেন, সেই বরুণ বিশ্বাসের একেবারে সহযোগী ছিলেন তিনি, একসাথে কাজ করতেন। বরুণ বিশ্বাসকে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে এবং তারপর থেকে বরুণ বিশ্বাসের যে স্মৃতিরক্ষা কমিটি তারও অন্যতম সদস্য উনি। ফলে অনেক কাছ থেকে নানা ধরনের ঘটনাগুলো দেখে যাচ্ছেন। বারবার করে মনে হয় যে উনি হয়তো অনেক কিছু শিখছেন, ওনাদের মতো যারা মানবাধিকার আন্দোলন কর্মী, যারা সমাজকর্মী, তারাও চারপাশটাকে নতুনভাবে দেখছেন। আমি আলোচনার জন্য প্রথমে মীরাতুন্দির কাছে আসবো। মীরাতুন্দি, গোটা দেশ এবং আমাদের রাজ্য আমি এক অনুষঙ্গে আলোচনা করতে চাইব যে দেশ রাজ্য আসলে প্রশাসনের মাথায় যারা বসে থাকেন, যারা দেশ বা রাজ্য চালান, একটু ভেবে দেখলে বোঝা যায় যে তারা একটা রাজনৈতিক অঙ্ক কষে চলেন। এবং সেই অঙ্কটা আমাদের দেশের, আমাদের সমাজের মানুষের উপকারের জন্য নয়, শুধু নিজেদের স্বার্থের জন্য। কোথাও মনে হয় না যে যে ঘটনাগুলো ঘটছে, এই যে বলা হচ্ছে মেয়েরা ঘরে থাকলে নিরাপদ, কিংবা মেয়েরা এইরকম সাংবাদিক সম্মেলনে উপস্থিত হতে পারবে না, এটার গোটা প্রক্রিয়াটার পিছনেই একটা অঙ্ক আছে, রাজনীতির অঙ্ক। আপনি যদি একটু ব্যাখ্যা করেন। তুমি আজকে যে বিষয়টাকে নির্বাচন করেছো আলোচনার জন্য, সেখানে সমগ্র দেশ আমাদের চোখের সামনে বলতে পারা যায় দেশের অবস্থাটা প্রকটিত হচ্ছে, গোটা ভারতের অবস্থা। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্য, যেটা যদি ভৌগোলিক অবস্থানে বিচার করা যায়, অবস্থানের দিক থেকে অনেক বড়, বৃহৎ পরিসরের একটি রাজ্য, এবং সেই রাজ্যের ঐতিহ্য খুবই অনুকরণযোগ্য ঐতিহ্য এতদিন ছিল, সেখানেই দুঃখ। আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে মেয়েদের নিয়ে কি রাজনীতি কেন্দ্রীয় দলের পক্ষ থেকে করা হচ্ছে। কেন্দ্রীয় রাজনৈতিক দল, কেন্দ্রীয় অবস্থানে থাকা, সরকারি অবস্থানে থাকা রাজনৈতিক দল এবং রাজ্যের সরকারি অবস্থানে থাকা রাজনৈতিক দল, তাদের অবস্থান কিরকম, তারা কি ধরনের ভূমিকা নিয়েছে। এখানে একটা কথা বলা প্রয়োজন, তোমার কথা থেকে একটু এরকম সুরটা দিকে যাচ্ছিল যে আবার কি আমরা পেছন দিকে হাঁটছি। সত্যি তো, আগে আমাদের মা ঠাকুমারা এরকম শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন যে মেয়ে এত সাহস, অন্ধকার রাতে এত রাত পর্যন্ত বাইরে থাকা কেন, এই ধরনের কথাবার্তা আগে হতো, বহুদিন ধরে চলেছে। তার পশ্চাতে কি ছিল? পুরুষতন্ত্র প্রবল ছিল আমাদের দেশে। সেখানেও কিন্তু ক্ষমতা পুরুষের হাতেই থাকবে, ক্ষমতা কি ব্যক্তির জীবনে, কি পরিবার জীবনে, কি সমাজ জীবনে, কি রাষ্ট্র জীবনে, কি সমগ্র দেশীয় জীবনে। পুরুষ ক্ষমতাটাকে কুক্ষিগত করে নিয়ে বাকি লিঙ্গ পরিচয়, মেয়ে যারা লিঙ্গ পরিচয়, পুরুষও তাই লিঙ্গ পরিচয়, তাদেরকে একেবারে অবহেলার অবস্থানে প্রথম শিশু জন্মাবার পর থেকেই তাদের সেই অবস্থানটাকে তৈরি করে দিয়েছিল পুরুষতন্ত্র। এখন সেই পুরুষতন্ত্র দিলে দিলে আজকে কিন্তু আর পুরুষতন্ত্র ব্যাপারটা নেই। এখন আর দাঁড়িয়ে গেছে দিনে দিনে, তুমি রাজনীতির কথা বলছিলে, সে রাজনৈতিক ব্যাপারটা দিনে দিনে যার উপর ভর করে গড়ে উঠে। রাজনীতি মানে খারাপ নয়, রাজনীতি হচ্ছে সেক্ষেত্রে বলা প্রয়োজন অপরাজনীতি, মন্দ রাজনীতি, ভ্রষ্ট রাজনীতি। সেই রাজনীতি কিসের উপর ভর করে আজকে এতখানি ভ্রষ্ট অবস্থানে এসেছে বলে আমরা আজকে বলতে পারছি, সেটা এমনকি মেয়েদের অবস্থানকে ঘিরে, সেইটা আমার মনে হয়
দলতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। পুরুষতন্ত্র আজকে রূপ নিয়েছে দলতন্ত্রে। আর দলতন্ত্রের দোষ হচ্ছে দলগুলো কেউ দেশের কথা ভাবে না। সব কটা দলই শুধু ঝগড়া করে, লড়াই করে, গালাগালি করে নিজেদের মধ্যে। খালি খালি আমার দল আমার দল আমার দল করে, বলে না কখনো আমাদের দেশে এসো আমরা সকলে মিলে গড়ে তুলি। এবারে তুমি যে মেয়েদের কথাটা বললে, এই সত্যটা আজ পর্যন্ত না, পুরুষতন্ত্র তো বোঝেইনি। পুরুষরা ভেবেছে আমাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে। দলতন্ত্রের ক্ষেত্রেও সেটা হয়েছে। কি হয়েছে না, দলের প্রতিষ্ঠার জন্য এটাকে একটা হাতিয়ার করা হয়েছে। রাজ্যে একটা ধর্ষণ ঘটেছে, একটি ভিন্ন রাজ্যের মেয়ের ধর্ষণ, সেটাকেও হাতিয়ার করা হচ্ছে। কিছু ওই রাজ্যে কি কিছু হয় না, অমুক তমুক হেনা তেনা ইত্যাদি। ভিন্ন রাজ্যে ডাক্তারি পড়ুয়া আমাদের রাজ্যে, যে রাজ্য আমাদের রাজ্য প্রধানের অধীন, সেখানে ধর্ষণ ঘটেছে। রাজ্য প্রধানের মনে হয় মগজ টগজ গুলো কোথাও উড়ে চলে গেছে। মগজ যদি উড়ে চলে না যায়, এই ধরনের কথা কেউ বলে নিজেকেই নিজে অন্যদের বিরোধীদের কবলিত করে? কি কথা না, রাতে মেয়েরা বেরোয় কেন? যে মেয়ের উপরে গণধর্ষণ হয়েছে, এত বড় নির্যাতন, ধর্ষণের মতো নির্যাতন পুরুষরা বুঝবে না মেয়েদের কত কষ্ট হয়, তার উপর গণধর্ষণ, সে মেয়েকেই দোষী করা হলো। কোথায় দোষীদের নির্ধারণ করে দোষীদের একদম শাস্তি বলা হলো ভিকটিমকেই যে ব্লেম দেওয়া হচ্ছে। তাকেই দোষ দেওয়া হচ্ছে, সেটা তো আছেই। তার উপরে দিন রাতের ব্যবধান। কে বলে দিয়েছে? কোথায় কোন শাস্ত্রে লেখা আছে, কোন রাজনৈতিক শাস্ত্রে লেখা আছে যে দিনের বেলাটা সবার জন্য নিরাপদ আর রাতের বেলা নিরাপদ নয়? একদম ঠিক। এই প্রশ্নটি আমি নন্দদুলাল বাবুর কাছে আসবো। নন্দদুলাল বাবু, আপনি এই বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন যে সত্যি তো, যদি এইরকম প্রশাসনের মাথায় বসে থাকা একজন ব্যক্তি যদি এইরকম আচরণ করেন, তার বক্তব্য যদি এরকম হয়, তাহলে কার কাছে আমরা দাবি জানাবো? মিরাতুন্দি বারবার করে একটা কথা বলেন যে আমাদের রাজ্যে বা দেশে সেই অর্থে যারা প্রশাসনিক প্রধান, তারা প্রশাসনিক প্রধান হিসেবে নেই, তারা দলের নেতা হিসেবেই রয়েছেন। এই ফারাকটা তারা ঘোচাতে পারেননি যে আসলে প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বটা অন্যরকম, দলের নেতা হিসেবে অন্যরকম। সব ক্ষেত্রেই আমরা দেখছি দলের নেতার যে সত্তা বা পরিচয়, সেটাই প্রধান হয়ে ওঠে। এক্ষেত্রে আমি একটু পরে দেখাবো আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেটার পরিপ্রেক্ষিতে বিরোধীরা কি বলছে সেটাও একটু দেখাবো আপনাদের। আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে অবস্থাটা কি করে প্রতিকার করা যাবে, মানে মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রশাসনিক প্রধানের এই ধরনের বক্তব্য, সেটাকে আমরা কিভাবে দেখব? দেখুন, মানবাধিকার যে প্রশ্ন, সরকার এবং সরকার, এই দুটো সরকার এবং গণতন্ত্রকে ধর্ষণ করে করেছে এবং পরিকল্পিতভাবে। মানে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এবং আপনি আশ্চর্য পাবেন তো, মানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কি মানে অসম্ভব মিল। তারাও একদম আফগানিস্তানের যিনি বিদেশ মন্ত্রী এসেছেন, তিনি বলছেন মহিলা সাংবাদিকদের এখানে থাকতে দেওয়া যাবে না। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মহিলারা রাত্রে বের হবেন না, মহিলারা যেন রাত্রে বের না হয়। মানে এক সূত্রে গাথা। একটা তালিবানি শাসন দিদি বলেছেন যে সেখানে একটা ধর্মীয় মৌলবাদী সরকার আছে, তাদের সাথে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের কি অদ্ভুত মিল। এখন এইখানে দেখতে গেলে দেখা যাচ্ছে আমাদের রাজ্য এবং কেন্দ্র, বিশেষ করে রাজ্য পিছতে এতটা আছে, পুরো খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ডুবতে আছে, পুরো পিছু চলেছে। এবং একটা যে কেন প্রশ্নটা হচ্ছে না যে এইটা কেন হচ্ছে, একটা প্রশ্ন আমার মনে হয় ভেবে দেখা, একটা বিশেষ করে যখন বিভিন্ন মিনিস্ট্রি যে মিডিয়া গুলো সেটা কথা উঠে আসে, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক। এখন প্রশ্ন হচ্ছে কি, যে একটা কথা উঠে আসে যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী পৌঁছাচ্ছে না। এর
হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পৌঁছাচ্ছে না কথাটা, মানে তিনি এটা খবরের কাগজে ছাপার জন্য বলছেন, মিডিয়ায় বলছেন যাতে মানুষ যাতে তাকে বাহবা দেন, অর্থাৎ এটা খবরের কাগজে ছাপান বলছেন। তার কর্মীদের মানার জন্য এটা বলছেন না, সেই জন্য নিচু তলায় যাচ্ছে না, অর্থাৎ আই ওয়াশ করছেন। কেন এই কথা বলছি আপনি দেখুন, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেড বেঁধে দিয়েছিলেন, আমাকে মার্জনা করবেন, রেড বেঁধে দিয়েছিলেন, কি বলেছিলেন আমি একবার একটু মনে করিয়ে দিতে চাই। যে যদি 18 থেকে 25 বছরের মেয়েরা ধর্ষিত হয় তাহলে এত টাকা পাবেন, 18 থেকে 30 বছরের মহিলারা ধর্ষিত হয় তাহলে এত টাকা পাবেন, 30 থেকে 40 বছরের মহিলারা যদি ধর্ষিত হয় তাহলে এত টাকা পাবেন, 40 থেকে 50 বছরের মহিলারা যদি ধর্ষিত হয় তাহলে এত টাকা পাবেন, এবং প্রথম দিকে বেশি, ক্রমান্বয়ে কমছে টাকাটা। তাদের রেট বেশি, রেট কমেছে। এটা কোথায় চলে? আমাকে মার্জনা করবেন, দিদি রয়েছেন, আমি এই কথা বলতে মানে আগ্রহ চাইছি। ব্যবস্থাপনা এটা খনিকানো এই ব্যবস্থাটা আছে যে ওখানে যে রেট বেঁধে দেওয়া হয় ঠিক এই রেটে চলে। তার মানে উনি পশ্চিম বাংলাকে খনিকালো হিসাবে ভেবেছিলেন, পরে দূরে চলে যায়। কি অবস্থা হচ্ছে আজকে, যদি যে উনি বলে দিচ্ছেন যখন এটা হলো, যখন হচ্ছে আমার তো বিহারে এরকম হয়, উত্তরপ্রদেশে এরকম হয়, উড়িষ্যাতে এরকম হয়, তার মানে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে, খুনিরা উৎসাহিত হচ্ছে। এটা এরকমটা হতে পারে নাকি যে একটা খুন করেছি, এখন বাড়ির লোক এটা শুনে আমাকে বিচারক ফাঁসি দিলেন, আমার বাড়ির লোক এবার বলতে শুরু করবে, এই তো আমার দাদা, বোন বলবে আমার দাদাকে কেন ফাঁসি দেওয়া হলো, আরো তো কত লোক খুন করছে, কই সে বেলায় তো কিছু হচ্ছে না। তার মানে এটা কি জাস্টিফাইড এইভাবে হয়? মানে এটা আমি ঠিক কি? আমার শাস্তি হওয়া উচিত, যে অপরাধ করেছে তার শাস্তি হবে। এইবার উত্তরপ্রদেশে কি হলো, দিল্লিতে কি হলো, এরকম রেপ কোথায় জুড়ে হয়। এটা আরে যদি আমি ধরে নিই, তাহলে যারা সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত সরকার, তাহলে সেই নির্বাচিত সরকারের তার আইন শৃঙ্খলা তাকে দেখতে হবে, ধর্ষণ যাতে না হয় সেটা দেখবে, খুন যাতে না হয়, মার্ডার যাতে না হয়, তার দেশের সাধারণ মানুষ প্রজা তারা যাতে ভালো থাকে সেটা দেখার দায়িত্ব, কর্মচারী সেই কর্মচারী যাতে ভালো থাকে সেটার দায়িত্ব, তাদেরকে দিয়ে দিতে হবে, উপযুক্ত সম্মান দিতে হবে, বেতন দিতে হবে, সমস্ত দেশবাসী যাতে ভালো থাকে সেটা দেখতে হবে।